call is now being recorded. তাহলে আজকে আমরা শুরু করছি সার্কিট থিওরি। এবার সার্কিট থিওরির ক্ষেত্রে আমরা ডিটেইলস এর ক্লাস করব, ঠিক আছে। আর আমাদের কোশ্চেন অ্যানসার যা আছে সেগুলো সবকিছু করানো হবে, ঠিক আছে। তো আমাদের এই যে সিলেবাসটা আমরা ফলো করছি, সিলেবাসটা অনেকটা ডিটেইলস, ঠিক আছে। এতটা না পড়লেও হবে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এসএসসি জেই এবং আরআরবি জেই, ঠিক আছে। তোমাদের প্রত্যেকের গ্রুপে দেখবো আমি একটা করে সিলেবাস পাঠিয়েছি, ঠিক আছে। সেই সিলেবাসটা তোমরা দেখবে, তোমাদের সেই সিলেবাস অনুযায়ী এখানে থাকবে, বেশি থাকবে, কম থাকবে না। তোমাদের সিলেবাসটা রেসপেক্টিভ যে সিলেবাসটা আছে সেটা ভালো করে দেখবে, ঠিক আছে। এইরকম একটা কম্বাইন্ড সিলেবাস আমি বানিয়েছি, তোমাদের যদি থেকে থাকে তো ভালো, না থাকলে চেয়ে নেবে, আমি দিয়ে দেবো। তো প্রথমে দেখো সিবিটি 2 এর যে সিলেবাসটা আছে, সিবিটি 2 এর সিলেবাসটা আমি আরআরবি জেইর কথা বলছি সবার ফার্স্টে, ঠিক আছে। আরআরবি জেই এসএসসি জেই সিলেবাস সেম আছে। তো প্রথমে আমাকে পড়তে হচ্ছে বেসিক কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স, ক্যাপাসিট্যান্স এন্ড ভেরিয়াস ফ্যাক্টরস অ্যাফেক্টিং देम এন্ড দ্য কনসেপ্ট অফ কারেন্ট, ভোল্টেজ এন্ড পাওয়ার, ঠিক আছে। এইটা আমরা সবার ফার্স্টে পড়বো, এটাই আজকে আমাদের ক্লাসের টার্গেট, এটাই আমরা পড়বো, ঠিক আছে। এরকম ভাবে প্রত্যেকটা টপিক একটার পর একটা পড়তে থাকবো, ঠিক আছে। টোটাল 8টা সাবজেক্ট আছে, 8টা কি 9টা সাবজেক্ট আছে টোটাল এখানে মেজরলি, ঠিক আছে। তো এটা সেট করতে আমাদের হয়তো ওই 4 থেকে 5 মাস ম্যাক্সিমাম এই ডিটেলস পড়তে সময় লাগবে, 4 থেকে 5 মাস, ঠিক আছে। তার থেকে বেশি লাগবে না। এবার এটা হয়ে গেল আরআরবি জেই পোর্শন। এবার তুমি যদি চলে আসো আরআরবির এএলপির ক্ষেত্রে, আরআরবির এএলপির ক্ষেত্রে সিলেবাসটা একটু অন্যরকম হয়ে যায়। আরআরবি এএলপির ক্ষেত্রে সিলেবাসটা ডিজিটি, অ্যাজ পার ডিজিটি আইটিআই এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাই ফলো করে জেনারেলি হয়ে থাকে। ওইখানেও তুমি দেখবে এই বেসিক ইলেকট্রিক্যাল প্র্যাকটিস বলে একটা টপিক আছে, ম্যাগনেটিজম এন্ড ক্যাপাসিটার্স বলে টপিক আছে, এসি সার্কিট বলে টপিক আছে। এগুলো সবই আমাদের মোটামুটি সার্কিট থিওরির মধ্যেই কভার হবে, ঠিক আছে, বেশি হবে। তো আমরা যে সিলেবাসটাকে ফলো করব সেটা হচ্ছে সার্কিট থিওরির একটা স্ট্যান্ডার্ড সিলেবাস, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার সমস্ত এক্সামিনেশনের জন্য দরকার, ঠিক আছে। কোন বইটা পড়বে, থিওরিটিক্যাল বুক কি পড়বে না পড়বে সেই সমস্ত পয়েন্ট এখানে ডিসকাস করব। তাহলে প্রথম আমার টপিকটা হচ্ছে সার্কিট এলিমেন্টস, ঠিক আছে। আমরা প্রথমে শুরু করব সার্কিট এলিমেন্টস দিয়ে। ওই যে আমরা পড়লাম আরআরবি যেই প্রথম সিলেবাসের কন্টেন্টের মধ্যে আরএলসি, সেটা সম্বন্ধে আমরা জানবো। তো প্রথম কথা হচ্ছে, যেহেতু এই ব্যাচে অনেক নতুন স্টুডেন্ট আছো, তাদের পারপাসে 2-3টে পয়েন্ট আমি বলে রাখি। যে যখন তুমি প্রিপারেশন করবে তখন একটা ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে সবসময় রাখবে, ঠিক আছে। ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজির মধ্যে দেখো প্রথমে এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি, ডিটেল লাইভ ক্লাস এন্ড রেকর্ডেড ক্লাস, ডিটেল পিডিএফ নোটস, এগুলো তোমাদের থাকতে হবে, ঠিক আছে। মানে ধরো তোমরা যেখানে এখন ক্লাস করছো এর একটা নোট নিজের কাছে অবশ্যই ঠিকভাবে প্রিপেয়ার করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো মক টেস্ট এন্ড পিওয়াইকিউ, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো মক টেস্ট এন্ড পিওয়াইকিউ। এবার তোমাদের দেখবে মক টেস্ট আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ দেওয়া হবে, ঠিক আছে। সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকবে, তোমরা দেখবে পিওয়াইকিউ প্রিভিয়াস এর কোশ্চেনসও পড়ানো হবে। আর একটা হচ্ছে প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেট গুলো তোমাদের ক্লাস হয়ে গেলে প্রত্যেকটা ক্লাসের পর রেসপেক্টিভ সাবজেক্টের উপর, রেসপেক্টিভ টপিকের উপর এই প্র্যাকটিস সেট দেওয়া হবে, তোমরা সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্টের একটা নোট বানানো হচ্ছে, সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ প্র্যাকটিস সেট থাকছে, সেগুলো আমরা সলভ করছি। আর একটা সাবজেক্ট যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে তখন সাবজেক্টের একটা ফুল লেন্থ টেস্ট হচ্ছে। যেমন 19 এপ্রিল আমরা একটা সার্কিট থিওরির মক টেস্ট দিচ্ছি, ঠিক আছে। যার যেখানে পড়াশোনা হয়ে থাকে, যতটা পড়াশোনা হয়ে আছে, ঠিক আছে, তার ভিত্তিতেই তোমরা মক টেস্টটা নিয়ে নেবে, মক টেস্টটা দিয়ে দেবে, ঠিক আছে। রেফারেন্স বুক বলতে গেলে দেখো এখানে সার্কিট থিওরি রেফারেন্স বুক বলতে বেশ কয়েকটা বইয়ের নাম আমি ছবি এখানে দেখাচ্ছি। এই বইগুলোর মধ্যে তোমরা হয়তো সার্কিট থিওরি এই অভিজিৎ চক্রবর্তীর বইটা দেখেছো, বাদ বাকি 3-4টে বইয়ের নাম এখানে দেওয়া আছে, যেটা খুশি সেটা তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে পড়বে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেনলি পড়বে, তারা এই সাডিকু অথবা নেটওয়ার্ক অ্যানালিসিস বাই এমি ভ্যালকেনবার্গ এই দুটো বই ফলো করতে পারো, ঠিক আছে। যারা ইএসই ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা গেট দেবে তাদের জন্য, আর বেসিক আমাদের ইয়ের জন্য এই সিলেবাসটা পড়লেই হবে, অভিজিৎ চক্রবর্তীর বইটা পড়লেই হবে, অথবা আশফাক হোসেনের একটা ফান্ডামেন্টাল বুক আছে সেইটা পড়লেও তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে একটা সার্কিট থিওরির বেসিক বই আশফাক হোসেন স্যারের কাছে, ঠিক আছে, সেটাও পড়তে পারো অথবা এটাও পড়তে পারো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সিলেবাস, ঠিক আছে। টোটাল 12টা চ্যাপ্টার আছে, 12টা ক্লাস আমরা করবো।
সেই 12টা ক্লাসের মধ্যে আজকে সকালবেলা আমরা একটা ক্লাস নিয়েছি, ঠিক আছে? সেই ক্লাসটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস এর খুব সকালবেলা একটা ক্লাস হয়েছে। সেই ক্লাসের রেকর্ডিংটা অলরেডি তোমাদের অ্যাপের মধ্যে দেখবে। একটা ফুল কোড প্রত্যেকটা সাবজেক্টের শেষের দিকে একদম লাস্ট যে সাবজেক্ট আছে ওটার নাম দেওয়া দেখবে লেখা আছে সার্কিট থিওরি 2025। ওর মধ্যে এই লাইভ ক্লাসে নতুন যে ক্লাসগুলো রেকর্ড করা হচ্ছে ওর ভিডিওগুলো ওখানে আপডেট থাকে, ঠিক আছে? যেমন ধরো তোমার যদি আরআরবি যেই ব্যাচে অ্যাক্সেস থাকে, তাহলে আরআরবি যেই ব্যাচে দেখবে ঠিক শেষের দিকে সার্কিট থিওরি 2025 বলে লেখা আছে, ওইখানে কারেন্ট ভিডিওগুলো আপডেট হবে। যেখানে যেখানে সাবজেক্টের পরে দেখবে ইয়ার লেখা আছে সেখানে কারেন্ট ভিডিওগুলো আপডেট আছে, আর যেখানে লেখা নেই সেখানে দেখবে পুরনো ওল্ড ভিডিওগুলো সেখানে পড়ে আছে, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করছি সার্কিট অ্যান্ড এলিমেন্টস এর দিক থেকে, ঠিক আছে? তাহলে দেখো একটা বেসিক একটা ছবি, বেসিক একটা কনসেপ্ট আমরা ডিসকাস করছি, হোয়াট ইজ সার্কিট এলিমেন্ট, ঠিক আছে? তো সেটা ডিসকাশন করতে গেলে সবার আগে আমাকে বুঝতে হবে একটা ডিফারেন্স বিটুইন সার্কিট এবং নেটওয়ার্ক। যারা নতুন জয়েন করেছো, ঠিক আছে, তারা বলো ভাই বলো, সার্কিট এবং নেটওয়ার্কের মধ্যে কোনো পার্থক্য জানা আছে? যারা পুরনো আছে তারা না, যারা কৃষ্ণ জয়েন করেছো, তারপরে তমাল জয়েন করেছো, উমাশঙ্কর জয়েন করেছো, সার্কিট আর নেটওয়ার্কের মধ্যে কোনো ফারাক জানা আছে? না স্যার, জানা নেই। আচ্ছা, আর কেউ? কৃষ্ণ জানা আছে হোয়াট ইজ সার্কিট এন্ড নেটওয়ার্কের মধ্যে ডিফারেন্স কি আছে? দেখো, মেজরলি সার্কিট মানে কি, যেখানে আমার একটা ইলেকট্রিক্যাল ফিজিক্যাল কানেক্টিভিটি থাকবে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি বলছি, তুমি একটা ধরো বাল্ব জ্বালাচ্ছ, ঠিক আছে? একটা বাল্ব তুমি জ্বালাচ্ছ, তাহলে বাল্ব জ্বালাতে গেলে এখানে তোমার একটা সাপ্লাই দিতে হচ্ছে, ঠিক আছে? ধরো আমি এখানে একটা ব্যাটারি ধরে নিলাম, একটা ব্যাটারি দিয়ে তুমি একটা এলইডি লাইটকে জ্বালাচ্ছ, তাহলে জ্বালাতে গেলে এখানে ফিজিক্যাল কানেকশন দরকার, একটা তার দিয়ে আমাকে সোল্ডারিং করতে হবে, তার দিয়ে কানেকশন করতে হবে, তবে গিয়ে আমার লাইটটা জ্বলবে। তাহলে যেখানে যেখানে ইলেকট্রিক্যাল ফিজিক্যাল কানেকশন রয়েছে সেইগুলোকে আমরা বলবো সার্কিট হিসাবে, ঠিক আছে? এবার একটা এক্সাম্পল দেখো, যেমন ধরো তোমার ফোন, তোমার ফোনে যে কলটা ঢুকছে সেই কলটা কোত্থেকে আসছে? তোমার যে নিয়ারেস্ট যে সেল টাওয়ারটা রয়েছে, সেল বা টাওয়ারটা রয়েছে, সেই টাওয়ার থেকে সিগন্যালটা ডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে তোমার ফোনের সঙ্গে টাওয়ারের, এবং কন্টিনিউয়াসলি বোথ ওয়ে কমিউনিকেশন হচ্ছে টাওয়ার থেকে ফোনে, ফোন থেকে টাওয়ার, ঠিক আছে? তাহলে দেখো এখানে এই যে কমিউনিকেশনটা হচ্ছে, এই কমিউনিকেশনের মধ্যে কি কোনো ফিজিক্যাল কানেক্টিভিটি রয়েছে? কোনো ফিজিক্যাল ওয়্যার বা এরকম কিছু কি ব্যবহার করেছি? বলো। তারপর যেমন এক্সাম্পল ধরো রেডিও, তুমি যখন রেডিও শুনছো 98.3 FM টাকে টিউন করছো, ঠিক আছে? তাহলে ওইখান থেকে কি রেডিও সেন্টারের সঙ্গে তোমার কি কোনো ফিজিক্যাল ওয়্যার্ড কানেকশন আছে? তোমার যে রেডিওটা আছে বা মোবাইলটা কি কোনো ওয়্যার্ড কানেকশন অ্যাভেলেবেল আছে? বলো, ওয়্যার্ড কানেকশন কি আছে তোমার ফোনের সঙ্গে নিয়ারেস্ট টাওয়ারের? নেই, তাই তো? তার মানে এইখানে যেহেতু ইলেকট্রিক্যাল কোনো ফিজিক্যাল কানেকশন নেই, এই ধরনের কানেকশনকে আমরা বলবো নেটওয়ার্ক হিসাবে, ঠিক আছে? যেখানে ফিজিক্যাল ওয়্যারস বা তার ফিজিক্যাল কোনো কানেকশন থাকছে না, সেটাকে আমরা নেটওয়ার্ক হিসেবে আইডেন্টিফাই করবো। বলছে এনি সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড বেসিক্যালি কনসিস্ট অফ ডিফারেন্ট কম্পোনেন্টস অফ এলিমেন্টস। ইলেকট্রিক্যাল সিস্টেম ইজ নো ডিফারেন্ট। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, তেমন ইলেকট্রিক্যাল সিস্টেমও কোনো ডিফারেন্ট নয়। In general, when an input or excitation is applied to a system, in effect produces an output or response. মানে কোনো একটা সিস্টেমে যদি ইনপুট দেওয়া হয়, ঠিক আছে, তবেই তুমি সেখান থেকে একটা আউটপুট বা রেসপন্স পাবে। ফর এক্সাম্পল ধরো তোমাকে কেউ কোনো একটা কাজ করতে বলেছে, তোমাকে একটা ইনপুট দিয়েছে, ঠিক আছে? তো ইনপুট যদি না দেয় তাহলে কি তুমি সেটা এমনি করতে পারবে? তো সবার আগে আমাদের যেটা কথা সেটা হচ্ছে ইনপুট। ফার্স্ট দেয়ার মাস্ট বি ইনপুট। তাহলে ইনপুট থাকলে তবে সেখান থেকে একটা রেসপন্স বা একটা আউটপুট আমরা অবটেন করতে পারবো, তাই তো? তারপর দেখো ইলেকট্রিক্যাল সার্কিট এবং নেটওয়ার্কের একটা ডিফারেন্ট ডেফিনিশন এখানে দেওয়া আছে। ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট whenever there is a closed loop or path to the flow of current, যখনই একটা ক্লোজ লুপ থাকবে, একটা ক্লোজড পাথ থাকছে, সেটাকে আমরা বলছি ইলেকট্রিক সার্কিট হিসেবে। ফর এক্সাম্পল এ টিউবলাইট কানেকশন। বাট when there is no physical loop, কোনো ফিজিক্যাল লুপ যদি না থাকে তখন সেটাকে আমরা বলছি নেটওয়ার্ক হিসেবে, ঠিক আছে? ফর এক্সাম্পল রেডিও কমিউনিকেশন তার একটা উদাহরণের মধ্যে পড়ে। এভরি সার্কিট ইজ এ নেটওয়ার্ক। প্রত্যেকটা সার্কিটই নেটওয়ার্কের পার্ট, ঠিক আছে? বাট নট এভরি সার্কিট ইজ এ বাট নট এভরি নেটওয়ার্ক ইজ এ সার্কিট। বাট প্রত্যেকটা নেটওয়ার্ক কিন্তু সার্কিট নয়। প্রত্যেকটা সার্কিটই নেটওয়ার্কের পার্ট,
ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্ক সার্কিটের পার্ট। এবার দেখেন সার্কিটকে আমরা যেভাবে চিন্তা ভাবনা করি তার দুটো পদ্ধতি আছে, একটাকে বলা হয় হচ্ছে সার্কিট অ্যানালিসিস, একটাকে বলা হয় সার্কিট সিনথেসিস। এবার অ্যানালিসিস আর সিনথেসিস মানে অ্যানালিসিস আর সিনথেসিস মানে হচ্ছে ফর এক্সাম্পল ধরো তুমি একটা পুরোনো একটা তোমার কাছে বাল্ব আছে, তুমি সেই বাল্বটাকে চেক করতে চাইছো যে সেই বাল্বটা অপারেটিভ কন্ডিশনে আছে না নেই। তার জন্য তোমার কি করতে হবে, একটা বাল্ব ধরো অপারেটিভ কন্ডিশনে আছে না নেই সেটা চেক করার জন্য আমাকে কি করতে হবে, সাপ্লাই দিয়ে দেখতে হবে বা সাপ্লাই দিয়ে দেখতে হবে। ঠিক আছে, এবার তুমি জানো তোমার সাপ্লাই দিয়ে দেখতে হবে যে সেটা কি কন্ডিশনে আছে, চলবে কি চলবে না, তাই তো। তাহলে এখানে তুমি জানো যে তুমি একটা তোমার বাড়িতে 240 ভোল্ট সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই দিচ্ছ, সেই এসি সাপ্লাইটা ডাইরেক্টলি একটা বাল্বের সাথে কানেকশন করছে। তুমি সিস্টেমটা জানো, মানে তুমি একটা বাল্ব ইউজ করছো সেটা জানো, তুমি ইনপুটটা জানো আমি একটা 240 ভোল্ট সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই দিচ্ছি, কিন্তু তুমি আউটপুটটা জানো না। কেন বলতো? কারণ আমি জানি না যে বাল্বটা ভালো আছে না খারাপ আছে, আইদার লাইট জ্বলবে অথবা লাইট জ্বলবে না, আমার কাছে সিওরিটি নেই। আমি উইথ কনফার্মিটি বলতে পারছি দ্যাট দ্য সিস্টেম ইজ এ বাল্ব, আমি উইথ কনফার্মিটি বলতে পারছি দ্যাট দ্য ইনপুট হ্যাজ সিঙ্গেল ফেজ এসি 50 হার্টজ সাপ্লাই। ঠিক আছে, এই দুটো আমার কাছে ফিক্সড আছে, কিন্তু আউটপুটটা জানি না, লাইট জ্বলতেও পারে নাও জ্বলতে পারে। যদি সিস্টেম ভালো থাকে তাহলে লাইট জ্বলবে, যদি সিস্টেম খারাপ থাকে তাহলে লাইট জ্বলবে না। তাহলে এইরকম একটা কেসকে আমরা বলবো নেটওয়ার্ক অ্যানালিসিস, যেখানে আমার কাছে সিস্টেমটা কি জিনিস জানা আছে, ইনপুট কি দেবো সেটাও জানা আছে, কিন্তু আউটপুট বা রেসপন্স কি আসবে সেটা আমার কাছে জানা নেই। ঠিক আছে, এই ধরনের কেসকে বলা হয় নেটওয়ার্ক অ্যানালিসিস। নাও হোয়াট অ্যাবাউট নেটওয়ার্ক সিনথেসিস? নেটওয়ার্ক সিনথেসিস এমন একটা জিনিস, ধরো ফর এক্সাম্পল আমি এই এক্সাম্পলটা আগেও দিয়েছি, আগেও ইউজ করেছি, যে ব্ল্যাক বক্স, হ্যাঁ ওই যে কার কথা বলেছিলাম যেন, ব্ল্যাক বক্সের কথা। ইয়েস, ব্ল্যাক বক্সের কথা বলেছিলাম। ব্ল্যাক বক্সের ক্ষেত্রে ওই তোমরা আমাদের এখানে দেখো যে ওই আমাদের যে সিডিএস ছিলেন, যে ডিফেন্স স্টাফ ছিলেন, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, ঠিক আছে, তো ওনার একটা হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার এই হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হওয়াতে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট থেকে আমরা তো দেখবো, আমরা তো জানতে চেষ্টা করবো যে ওর মধ্যে শেষ মুহূর্তে কি বলেছে, যে ইজ ইট এ প্ল্যান্ড অ্যাটাক অর ওনাদেরকে ইচ্ছা করে মেরে দেওয়া হয়েছিল না কি ঘটেছিল, কোন কম্পোনেন্টটা ফেলিয়ার হয়েছে। তো সেই জন্য ওই ইয়ের মধ্যেই হেলিকপ্টারের মধ্যেই একটা করে ব্ল্যাক বক্স থাকে। ঠিক আছে, সেই ব্ল্যাক বক্সের গল্পটা হচ্ছে এরকম, যে ইনপুটটা ব্ল্যাক বক্সের মধ্যে দিচ্ছে, ধরো কোনো একটা দুর্ঘটনা ঘটার সময় যে কথাগুলো লোকজন বলছে সেইগুলো হচ্ছে ইনপুট। ব্ল্যাক বক্সের মধ্যে কি আছে সেটা আমি জানি না, বক্সটা কি মধ্যে কি কি কম্পোনেন্ট আছে সেটা আমার কাছে আননোন। যখন সেটা আমি রিকভার করছি, রিকভার করার পর আউটপুটটা পেয়ে যাচ্ছি, মানে যেটা ইনপুট হিসেবে ঢুকেছিল এবং যেটা একটা আউটপুট সেখান থেকে কিছু না কিছু পাচ্ছি। মানে এমন একটা সিস্টেম যার সিস্টেমটা আননোন কিন্তু ইনপুট আর আউটপুটটা নোন। এটাকে বলা হয় নেটওয়ার্ক সিনথেসিস। মানে যে সমস্ত জায়গায় আমার কাছে দ্য সিস্টেম ইটসেলফ ইজ আননোন বাট দ্য ইনপুট এন্ড আউটপুট সেগমেন্টস আর নোন, সেইটাকে আমরা বলে থাকি নেটওয়ার্ক সিনথেসিস হিসাবে। ঠিক আছে, তাহলে নেটওয়ার্কের দু ধরনের ভাবে আমি অ্যানালিসিস করতে, দুভাবে আমি পড়াশোনা করতে পারি। একটা হচ্ছে অ্যানালিসিস পয়েন্ট অফ ভিউ থেকে, যেখানে ইনপুট আর সিস্টেম আমার কাছে নোন থাকে, আউটপুট জানা থাকে না। আর একটা হচ্ছে সিনথেসিস ফর্মে, যেখানে আমার কাছে ইনপুট আউটপুট নোন থাকে বাট দ্য সিস্টেম ইটসেলফ ইজ নট নোন। সিস্টেমের ভেতরে কি আছে আমি জানি না, ব্ল্যাক বক্স, মানে ওর ভেতরে কি কি কম্পোনেন্ট ইউজ হয়েছে সেটা আমার পক্ষে জানা সম্ভব না। ঠিক আছে, সেটা একটা হিডেন টেকনোলজি থাকতে পারে বা এরকম অন্য কোনো প্যারামিটারও থাকতে পারে, মেনলি হিডেন টেকনোলজি থাকে। আচ্ছা, এবার দেখো সার্কিট ভ্যারিয়েবল। এবার আমাদের সার্কিটের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আমরা করলাম, রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, সেগুলো সম্বন্ধে ডিটেইলস পরে পড়ছি, এলিমেন্ট সম্বন্ধে পড়ছি। তার আগে সার্কিটের ইম্পর্টেন্ট কিছু ভ্যারিয়েবল সম্বন্ধে আমরা পড়ে নেব। ঠিক আছে, সার্কিটের ফার্স্ট ফান্ডামেন্টাল ভ্যারিয়েন্ট যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে চার্জ। ঠিক আছে, চার্জ কি জিনিস বলো ভাই সকল, কেউ একজন যারা নতুন বন্ধুরা রয়েছে বলো, হোয়াট ইজ চার্জ? তোমরা চার্জ সম্বন্ধে যা জানো সেটা বলো, তোমাদের যেটুকু আইডিয়া আছে। ঠিক আছে, আমি তোমাদের ক্লাস চলাকালীন দেখবে এরকম জিজ্ঞেস করবো, তোমরা তখন রেসপন্স করবে। এটা কেন বলো তো, তোমাদের ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউ দেওয়ার সময় না নিজেকে এক্সপ্রেস করতে জানতে হবে।
আছে? যে স্যার জিজ্ঞেস করছে মানে আমার উত্তর দিতে হবে, ঠিক আছে? তো লাইভ ক্লাস চলাকালীন যখন আমি জিজ্ঞেস করবো বলো ভাই চার্জ মানে কি, বা এই টপিকটা সম্বন্ধে তোমরা কিছু বলো, সবাই মোটামুটি একবার করে কিছু না কিছু বলার চেষ্টা করবে। এই অভ্যাসটা থাকলে কি হবে, তোমরা নিজেদেরকে না নিজেদের ভেতরে কতটা নলেজ আছে সেগুলোকে বুঝতে পারো এবং নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করো। বলো কেউ একজন বলার চেষ্টা করো, হোয়াট ইজ চার্জ? পুরনো নতুনরা বলবে প্রথমে, ঠিক আছে? বলো ভাই সকল, যে কোনো একজন, হোয়াট ইজ চার্জ? চার্জ মানে কি? চার্জ হচ্ছে আমাদের সব থেকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে? চার্জ সম্বন্ধে আমাদের জানতেই হবে। বলো ভালো। হোয়াট ইজ চার্জ? চার্জ হচ্ছে একটা, যার এখানে ডেফিনিশন দেওয়া আছে, ইট ইজ অ্যান অ্যাটমিক প্রপার্টি অফ মেটেরিয়াল। অ্যাটমিক প্রপার্টি মানে কি? চার্জকে রিয়েলাইজ করতে গেলে আমাকে যে কোনো মেটেরিয়াল, সেটা কন্ডাক্টর হোক, সেমি কন্ডাক্টর হোক বা ইনসুলেটর হোক, তাকে তার সমস্ত সব থেকে ছোট ন্যূনতম কণায় ভাগ করতে হবে, মানে অ্যাটমে ভাগ করতে হবে। অ্যাটমে যাওয়ার পর আমরা বুঝতে পারবো যে সেই অ্যাটমটা যে প্রপার্টি, সেই প্রপার্টি থেকেই চার্জের কনসেপ্টটা বেরিয়ে আসবে। কোনো অ্যাটমকে আমি পজিটিভলি চার্জ কখন বলি? একটা অ্যাটমকে পজিটিভলি চার্জ আমরা কখন বলবো? একটা অ্যাটমকে নেগেটিভলি চার্জ আমরা কখন বলবো? আর অ্যাটম ইটসেলফ কি মানে বরাবরই চার্জ অবস্থায় থাকে না অন্য কোনো স্টেটে থাকে? নিউট্রাল থাকে, এটা নিউট্রাল থাকে। কারেক্ট। অ্যাটম পজিটিভ, তার মধ্যে ইলেকট্রন যতগুলো পজিটিভ হয়ে যায় আর ইলেকট্রন ঢুকে নেগেটিভ হয়ে যায়। যতগুলো পজিটিভ চার্জ থাকে ততগুলোই নেগেটিভ চার্জ প্রেজেন্ট থাকে। এবার যখন পজিটিভ চার্জটা বেরিয়ে যাচ্ছে, সরি যখন ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে বা নেগেটিভ চার্জটা রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাটম থেকে যখন ইলেকট্রনটা রিমুভ হয়ে গেল তখন সেটা কি হলো? পজিটিভলি চার্জ হয়ে গেল। যখন তার মধ্যে থেকে ইলেকট্রন এসে অ্যাড হলো, সেই অ্যাটমের মধ্যে ইলেকট্রন এসে অ্যাড হচ্ছে, যুক্ত হচ্ছে, তখন সেটা কি হচ্ছে? নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো চার্জ ইজ দি অ্যাটমিক ইউনিট অর ইট ইজ দি অ্যাটমিক প্রপার্টি অফ মেটেরিয়াল, ঠিক আছে? নেক্সট দেখো, the net flow of charge or the rate of change of charge, the net flow of charge or the rate of change of charge across any cross sectional area in a definite path is called as electric current. এটাকে আমরা I is equal to dq by dt বলছি, যেখানে আমরা বলতে চাইছি যে কারেন্টটা বা চার্জটা টাইমের সঙ্গে কন্টিনিউয়াসলি ভ্যারি করছে। ডাইনামিক ইকুয়েশন, যেখানে আমার যে সার্কিটের মধ্যে কারেন্টও ভ্যারি করছে, এই চার্জও ভ্যারি করছে টাইমের সঙ্গে, এবং চার্জ ভ্যারি করার জন্য কারেন্টও ভ্যারি করছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে স্ট্যাটিক ইকুয়েশন, যেখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে কনস্ট্যান্ট চার্জের ফ্লো রয়েছে, কনস্ট্যান্টলি চার্জ ফ্লো করে যাচ্ছে। আচ্ছা, ডাইনামিক চার্জ কোথায় ফ্লো হতে পারে? ধরো এইরকম একটা সার্কিট আছে, এটা একটা সার্কিট, ঠিক আছে, এখানে একটা সোর্স আছে। এই ডাইনামিক চার্জ ফ্লো মানে কি? এই কিউ অফ টি মানে কি বোঝাচ্ছে? এটা ধরো যে কোনো একটা টু পোর্ট নেটওয়ার্ক বা যে কোনো একটা সার্কিট, ডাইনামিক চার্জ ফ্লো মানে কি বোঝাচ্ছে? স্যার কিউ ভ্যারি উইথ টাইম। ডাইনামিক চার্জ ফ্লো মানে হচ্ছে সোর্সটা সাইনোসয়েডাল আছে, বুঝতে পারলে? স্ট্যাটিক মানে হচ্ছে এখানে ডিসি সোর্স ব্যবহার করা হয়েছে। যদি আমি ডিসি সোর্স ব্যবহার করি তাহলে কি হবে? চার্জটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি অবশ্যই রেজিস্টিভ সার্কিটের কথা বলছি, ঠিক আছে, পিওরলি রেজিস্টিভ সার্কিট। তাহলে এখান থেকে আমাদের একটা সম্পর্ক তৈরি হলো, I is equal to dq by dt or I is equal to q by t based on the supply, ঠিক আছে? তুমি একটা সার্কিটের মধ্যে কতটা চার্জের ফ্লো হচ্ছে সেটা বার করতে গেলে তোমরা তো প্রথমে জানতে হবে সোর্সটা কিরকম আছে। তাহলে সোর্স যদি সাইনোসয়েডাল হয় তখন আমাকে dq by dt ইউজ করতে হবে। সোর্স যদি ডিসি ইন নেচার হয় তখন আমি q by t ইউজ করতে পারি। কারেন্টের ইউনিট আমরা সবাই জানি, চার্জের ইউনিট আমরা সবাই জানি, এগুলো বলার আর কিছু দরকার নেই। এইবার চলে আসছি
ইলেকট্রিক কারেন্টের ফর্ম। ইলেকট্রিক কারেন্টের ফর্ম হিসাবে দেখো মেটেরিয়াল অনুযায়ী আলাদা আলাদা কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, মেটেরিয়াল অনুযায়ী তুমি দেখো কন্ডাক্টরের মধ্যে দেখো লেখা রয়েছে ড্রিফট কারেন্ট, সেমিকন্ডাক্টরের মধ্যে দেখো লেখা রয়েছে তিনটে ধরনের কারেন্ট ফ্লো হয়, একটাকে বলে ড্রিফট কারেন্ট, একটাকে বলে ডিফিউশন কারেন্ট, একটাকে বলে থার্মোইলেকট্রিক কারেন্ট। এবার হোয়াট ইজ অ্যাবাউট ড্রিফট কারেন্ট? ড্রিফট কারেন্ট মানে কি? ধরো তোমার কাছে এখানে একটা তুমি ব্যাটারি নিলে, ঠিক আছে, এখানে একটা ধরো তুমি ফর এক্সাম্পল একটা এলইডি লাগালে, এখানে একটা তার লাগিয়ে দিলে, ঠিক আছে, তাহলে এই এলইডিটা মধ্যে দিয়ে যে কারেন্টের ফ্লোটা হচ্ছে সেটা কেন হচ্ছে কেউ বলতে পারবে? এখান দিয়ে কারেন্টের ফ্লোটা কেন হচ্ছে এলইডির মধ্যে দিয়ে? ইলেকট্রিক ফিল্ডের জন্য। বিকজ অফ দ্য এক্সটার্নাল সোর্স। আমি বাইরে থেকে একটা সোর্স কানেকশন করেছি, ওই জন্য লাইটটা জ্বলছে। যদি সোর্স কানেকশন না করতাম তাহলে চলতো না। তার মানে যদি কোনো এক্সটার্নাল সোর্স এর হেল্পে পাওয়ার সাপ্লাই করা হয় বা কারেন্ট সাপ্লাই করা হয়, সেইটাকে আমরা বলছি হচ্ছে ড্রিফট কারেন্ট হিসেবে। যেখানে আমরা এক্সটার্নাল কোনো সোর্সের হেল্পে আমরা নেটওয়ার্কের এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটা করাচ্ছি। মানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে তুমি যদি দেখো, কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে গেলে আমাদের সবসময় তার একপাশে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। এক্সটার্নালি বাইরে থেকে একটা ভোল্টেজ না দিলে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, ইন দ্য কেস অফ এ কন্ডাক্টর, যদি বাইরে থেকে কোনো ভোল্টেজ সাপ্লাই দেওয়া না হয় তখনও তার মধ্যে কারেন্ট ফ্লো হবে না। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এক্সটার্নাল সাপ্লাই ছাড়া যেরকম হবে না, তাহলে অন্য কোনো জায়গায় কি পসিবল আছে? হ্যাঁ পসিবল আছে। কোথায় পসিবল আছে? সেমিকন্ডাক্টরে। সেমিকন্ডাক্টরে যেটা ড্রিফট কারেন্ট সেটা সিমিলার টু কন্ডাক্টর, মানে তুমি যদি এক্সটার্নাল সাপ্লাই দাও তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। কিন্তু নেক্সট যে প্রসেসটা সেটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশন মানে হচ্ছে, ডিফিউশন শব্দ অর্থ হচ্ছে ব্যাপক। ঠিক আছে, এই উদাহরণটা তোমাদের আমরা আগেও দিয়েছি, আরেকবার দিচ্ছি। ধরো ঘরের কোন একটা জায়গায় আমরা কোনো ধূপ জ্বালিয়েছি। এবার ধূপটা এক কোণে জ্বালানো হলেও দেখবে গোটা ঘরের মধ্যে তার অ্যারোমাটা, তার যে গন্ধটা সেটা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিটাকে আমরা কি বলি? ব্যাপন বলি। যে পদ্ধতিতে কি হচ্ছে, একটা ঘন মাধ্যম থেকে যে স্মেলটা আছে সেই স্মেলটা গোটা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে। একদিকে ঘনত্ব বেশি রয়েছে, ধোঁয়ার গন্ধ বেশি রয়েছে, আর অন্যদিকে ঘনত্ব কম আছে। ঠিক আছে, তাহলে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের স্থানের দিকে ওই ধোঁয়াটা ব্যাপনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারছে ডিউ টু ডেনসিটি ডিফারেন্স। ঠিক আছে, সিমিলার ঘটনা ঘটে কোথায়? একটা তুমি যদি পিএন জাংশন ডায়োড নাও, তার যে ডিপ্লিশন রিজিয়ন আছে সেইখানে। ঠিক আছে, তার যে ডিপ্লিশন রিজিয়ন আছে সেখানে কিভাবে স্যার? যখন এই ফরমেশনটা তৈরি করা হয় অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ জাংশন ফরমেশন, আমরা জানি যে পি টাইপের হোল বেশি আছে আর এন টাইপে ইলেকট্রন বেশি আছে। তাহলে যেখানে যার ঘনত্ব বেশি সে তার কারেন্ট পজিশন থেকে উল্টো দিকে যেতে শুরু করবে। মানে ইলেকট্রন গুলো এন টাইপ মেটেরিয়াল থেকে পি টাইপ মেটেরিয়ালের দিকে জার্নি করতে শুরু করবে, আর হোল গুলো পি টাইপ মেটেরিয়াল থেকে এন টাইপ মেটেরিয়ালের দিকে জার্নি শুরু করবে। কেন করবে? বিকজ অফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। মানে এক জায়গায় আমি হোলের কনসেন্ট্রেশন বাড়িয়ে রেখেছি, এক জায়গায় আমি ইলেকট্রন কনসেন্ট্রেশন বাড়িয়ে রেখেছি, যে পি আর এন এর ফরমেশনটা করেছি। তো যখনই ফরমেশন কমপ্লিট হচ্ছে, সঙ্গে সঙ্গে ডিউ টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট একদিক থেকে হোলটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, আর কারেন্ট ইলেকট্রনটা ডান দিক থেকে বাঁ দিকে মুভ করছে। ঠিক আছে, তো এই ঘটনাটাকে বলা হয় তোমার ডিফিউশন। এই প্রসেসটাকে বলা হয় প্রসেস অফ ডিফিউশন। তাহলে এই প্রসেস অফ ডিফিউশন হলে কি হবে? এই হোলগুলো যখন এইদিকে যাবে তখন ইলেকট্রনের সঙ্গে রিকম্বাইন হবে। রিকম্বাইন হয়ে একটা এমন স্পেস তৈরি করবে যেখানে কোনো চার্জের এক্সিস্টেন্স থাকবে না। এই মাঝখানে এমন একটা জোন তৈরি হবে, এই মাঝখানে এমন একটা জোন তৈরি হবে অ্যাক্রস দ্য ডিপ্লিশন লেয়ার, যেখানে কোনো চার্জ ক্যারিয়ার থাকবে না, নাইদার হোল নট ইলেকট্রন। কারণ কি হচ্ছে, ওখানে ওই এক্সেস ইলেকট্রনস এন্ড হোলস হ্যাভ রিকম্বাইন্ড, তার মধ্যে রিকম্বিনেশন ঘটেছে, এবং রিকম্বিনেশন ঘটার জন্য সেখানে আর কারোর অস্তিত্ব নেই। ঠিক আছে, তো এইরকম একটা চার্জলেস জায়গা তৈরি হয় যার মধ্যে কোনো চার্জ থাকে না। ঠিক আছে, তাহলে এই যে হোল এবং ইলেকট্রনের মুভমেন্ট, এর ফলে তো কারেন্ট ফ্লো হয়েছে। তো এই ধরনের কারেন্টকে আমরা বলবো ডিফিউশন কারেন্ট, যেখানে ডিউ টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট একটা জায়গা থেকে অন্য জায়গায় কারেন্টের ফ্লোটা হয়। দিস ইজ কল্ড অ্যাজ ডিফিউশন।
কারোর কোনো অসুবিধা, কারোর কোনো কোশ্চেন, কারোর কোনো জিজ্ঞাসা? বুঝতে পারলে কোনটাকে ডিফিউশন বলে আর কোনটাকে ড্রিফট বলে ফারাকটা? বলো ভাইসা বলো। কারোর কোনো কোশ্চেন, কারোর কোনো জিজ্ঞাসা? নতুন যারা পড়ছে, পুরোনোদের তো অলরেডি মুখস্থ হয়ে গেছে মনে হয়, ঠিক আছে, তাদের বহুবার হয়েছে, সার্কিট থিওরি তারা বিভিন্ন জায়গায় ক্লাস করেছে। বলো, দেখো, ঠিক আছে। লাস্ট হচ্ছে থার্মো ইলেকট্রিক কারেন্ট। থার্মো ইলেকট্রিক কারেন্টটা কি ব্যাপার? থার্মো ইলেকট্রিক কারেন্ট হচ্ছে আমরা ছোটবেলায় ক্লাস 12 পড়তে সিবেক এফেক্ট পড়েছিলাম, যে ক্ষেত্রে আমাদের কি করা হয়েছিল, আমরা দেখেছিলাম যে দুটো ডিসিমিলার মেটালকে যদি জয়েন করা হয়, জয়েন করে ওদের যে জয়েনিং পয়েন্টটা আছে, সেই জয়েনিং পয়েন্টে একদিকে তুমি টেম্পারেচার বাড়িয়ে দাও আর একদিকে তুমি টেম্পারেচার কমিয়ে দাও। ইফ ইউ ক্রিয়েট টেম্পারেচার ডিফারেন্স এট দ্য জাংশনস, তাহলে দেয়ার উইল বি এ কারেন্ট ফ্লো। তো এই ধরনের কারেন্ট ফ্লোকে বলা হয় থার্মো ইলেকট্রিক কারেন্ট। এবং এই জাংশনাল পয়েন্টে এই যে ডিউ টু টেম্পারেচার ভ্যারিয়েশন যে কারেন্টের ফ্লোটা হয়, এটাকে বলা হচ্ছে থার্মো ইলেকট্রিক কারেন্ট। এটা এখানে বলা হয়েছে, যেটা বললাম সেটা এখানে বলা হয়েছে। এবার দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে, প্রথমে আমরা করলাম কারেন্টের সম্বন্ধে, এইবার করবো ভোল্টেজ সম্বন্ধে। ভোল্টেজ সম্বন্ধে পড়তে গেলে সবার আগে আমাকে জানতে হবে যে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কাকে কাকে বলে? কে বলো, কেউ কেউ বলার চেষ্টা করো। হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড? বলো নতুনদের মধ্যে ভাই সকল যারা আছো, ইলেকট্রিক ফিল্ড কাকে বলবো? এনি আইডিয়া? তোমরা যদি কথা না বলো আমি বুঝবো কি করে? হ্যাঁ, তোমরা কথা না বললে, নতুনদের বলছি, তোমরা কথা না বললে আমি বুঝবো কি করে? তোমরা বুঝতে পারছো কি? তোমাদের বোঝার উপর অনেক কিছু দাঁড়িয়ে আছে, বুঝলে? তাহলে ইলেকট্রিক ফিল্ড কি জিনিস? দেখো, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, ধরো তোমার কাছে একটা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, বা নেগেটিভ চার্জ, কোনো একটা চার্জ আছে। তাহলে এটা যদি পজিটিভ চার্জ হয়, আমরা জানি ইকুয়াল চার্জেস রিপেল ইচ আদার। দুটো যদি একই চার্জ থাকে তারা তাকে বিকর্ষণ করবে, এবং ডিসিমিলার চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, মানে একটা যদি পজিটিভ একটা যদি নেগেটিভ হয় তারা তাদেরকে অ্যাট্রাক্ট করবে। ইকুয়াল চার্জেস রিপেল ইচ আদার, সিমিলার চার্জেস, ইকুয়াল চার্জেস রিপেল ইচ আদার, আর সিমিলার চার্জেস, ভুল বলছি, ডিসিমিলার চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। তাহলে ধরো আর একটা পজিটিভ চার্জ আমি এখানে নিয়ে এসেছি, এবার এই চার্জের জন্য, ধরো এটা চার্জ 1, এটা ধরো চার্জ 2, তাহলে চার্জ 1 এর তুমি যত কাছে নিয়ে আসবে তত ফোর্স অফ রিপালশনটা বাড়তে থাকবে। এবার যত চার্জটাকে তুমি অন্যদিকে নিয়ে যাবে, দূরে সরাতে থাকবে, ফোর্স অফ রিপালশনটা কমতে থাকবে। তার মানে কি হচ্ছে, এই চার্জ Q1 এর জন্য তার চারিদিকে এমন একটা রিজন তৈরি হয়েছে, ঠিক আছে, যেখানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা গ্র্যাজুয়ালি কমতে থাকছে। যত তার কাছ থেকে দূরে যাব, যত এখান থেকে দূরে যাব, তত ফোর্স অফ অ্যাট্রাকশন বলটা কমতে থাকে। সেটাই এখানে বলা হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড ইজ এ রিজিয়ন আপ টু হুইচ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন ইজ এক্সপিরিয়েন্সড বাই এ কন্ডাক্টর when it is placed near a charge। তবে এখানে একটা চার্জ রয়েছে, তার পাশে আমি একটা চার্জও নিয়ে আসতে পারি, অথবা একটা কন্ডাক্টরকেও নিয়ে আসতে পারি। যদি কন্ডাক্টরকে নিয়ে আসি বা চার্জকে নিয়ে আসি, তাহলে যতদূর পর্যন্ত ফোর্স অফ অ্যাট্রাকশন অথবা রিপালশন পাবো, সেই পুরো জোনটাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড হিসেবে। Now what about electric potential? ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ইউনিট পজিটিভ চার্জকে, ঠিক আছে, একটা ইউনিট পজিটিভ চার্জকে +1 কুলম্ব একটা চার্জকে যদি এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্টে সে প্লেস করতে চাইছি, আমি ধরো এই পয়েন্টে আমি এটাকে প্লেস করতে চাইছি, এরকম একটা পয়েন্টে, তাহলে প্লেস করতে গেলে কি করতে হবে? দেয়ার হ্যাজ টু বি সাম অ্যামাউন্ট অফ রিপালশন, একটা ফোর্সের এগেইনস্টে কাজ করতে হবে। এই ফোর্সের এগেইনস্টে যে ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডানটাই হচ্ছে আমার কাছে ইলেকট্রিক পোটেনশিয়াল। এই ফোর্সের এগেইনস্টে যে ওয়ার্ক ডান, সেটাই হচ্ছে আমার কাছে ইলেকট্রিক পোটেনশিয়াল। The work done in moving an unit positive charge from infinite to some reference point in the electric field, মানে এখানে আমি যে চার্জটা নিয়ে আসছি সেটা কোথা থেকে নিয়ে আসছি? ইনফাইনাইট থেকে নিয়ে আসছি। ইনফাইনাইট থেকে নিয়ে এসে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি তাকে প্লেস করতে চাইছি। তাহলে যদি প্লেস করতে চাই,
তাহলে এখানে যে ফোর্স, এখানে যে ওয়ার্ক ডানটা করতে হবে দিস পজিটিভ চার্জকে, এই পজিটিভ চার্জকে যে ওয়ার্ক ডানটা করতে হবে সেটাকে আমরা বলবো ইলেকট্রিক পোটেনশিয়াল হিসেবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ইলেকট্রিক পোটেনশিয়াল V is equal to W by Q. ইলেকট্রিক পোটেনশিয়াল V is equal to W divided by Q. ঠিক আছে, W হচ্ছে যেখানে পোটেনশিয়াল এনার্জি, Q হচ্ছে যেখানে গিয়ে চার্জ। সো দিস ইজ আওয়ার ডেফিনিশন অফ ভোল্টেজ। এবার একটা কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করে, কিছু কিছু জায়গায় জিজ্ঞেস করতে পারে যে ইন্টারভিউতে কোশ্চেন হিসেবে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন ভোল্টেজ এন্ড ইএমএফ? ভোল্টেজ এবং ইএমএফ এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা পোটেনশিয়াল ডিফারেন্স এবং ইএমএফ এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? যারা নতুন ক্লাস করছে বলো, ইএমএফ আর ভোল্টেজের মধ্যে কোনো পার্থক্য আছে? তমাল বলো, ইএমএফ আর ভোল্টেজের মধ্যে কোনো পার্থক্য আছে? ভোল্টেজ ডিফারেন্স আর ইএমএফ এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আছে পোটেনশিয়াল, মানে দুটো পয়েন্টের মধ্যে যেটা, দুটো পয়েন্টের মধ্যে যেটা মানে দুটো পয়েন্টের মধ্যে যেটা পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা কি? আচ্ছা স্যার, EMF is always greater than potential difference. আর ইএমএফ ইজ Always greater than ঠিক potential আছে, difference. ঠিক আছে। আর কেউ? এবার পূর্ণদের মধ্যে বলো, কারোর মনে আছে কিনা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স? এদের মধ্যে পার্থক্যটা কি? পূর্ণ ভাইদের মধ্যে কারোর মনে আছে কিনা বলো? ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ফারাকটা কি? দেখো অ্যাকচুয়ালি তাদের মধ্যে কোনো ফারাক নেই, ঠিক আছে, বোথ আর দি সেম। বাট এখানে অ্যাপ্লাইটা কার কার ক্ষেত্রে করা হচ্ছে সেটা তোমায় বুঝতে হবে। যারা নিজেরা সোর্স, তাদের ভোল্টেজটাকে আমরা ইএমএফ হিসেবে বলি, ঠিক আছে। যারা নিজেরা সোর্স, তাদের ক্ষেত্রে আমরা ইএমএফ শব্দটা ইউজ করে থাকি। জেনারেলি ব্যাটারি, জেনারেটর, ঠিক আছে, এই সমস্ত এলিমেন্ট বা ডিভাইসের ক্ষেত্রে আমরা ভোল্টেজটাকে ইএমএফ হিসেবে বলে থাকি। যেমন ইএমএফ ইনডিউসড ইন ডিসি জেনারেটর, ডিসি জেনারেটরে কি হচ্ছে? ইএমএফ ইনডিউস হচ্ছে। ভোল্টেজ ইনডিউস বলি না কিন্তু, ইএমএফ ইনডিউস বলি। পোটেনশিয়াল ডিফারেন্স বলি না কিন্তু, ইএমএফ ইনডিউস বলি, তাই না? তার মানে যেখানে যেখানে যে এলিমেন্টের নিজস্ব ভোল্টেজ জেনারেট করার ক্ষমতা আছে, তাদেরকে ক্ষেত্রে ভোল্টেজটাকে আমরা ইএমএফ হিসেবে বলি। যেমন জেনারেটরের ক্ষেত্রে বলি, যেমন ব্যাটারির ক্ষেত্রে বলি। যেমন ধরো এখানে কি লেখা আছে দেখো, EMF of a device, say battery, is the measure of energy. ঠিক আছে, the battery gives to each coulomb of charge. In the case of a battery, the energy is given due to chemical action. এনার্জিটা কিভাবে দেওয়া হচ্ছে? কেমিক্যাল অ্যাকশনের থ্রু দিয়ে ট্রান্সফার হচ্ছে। পোটেনশিয়াল ডিফারেন্স কি বলছে? ইট ইজ দ্য মেজার অফ এনার্জি ইউজড বাই 1 কুলম্ব অফ চার্জ। ওই 1 কুলম্ব চার্জকে ফ্রম পয়েন্ট A টু B মুভ করতে যদি 1 ভোল্টের পোটেনশিয়াল ডিফারেন্স দরকার পড়ে থাকে, then it means that each coulomb will give off energy of 1 joule from point moving from point 1 to B. A পয়েন্ট থেকে B পয়েন্টের মধ্যে মুভ করতে গেলে যদি 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স দরকার পড়ে 1 কুলম্ব চার্জের জন্য, তাহলে আমার 1 জুল এনার্জি খরচা হচ্ছে। W ইকুয়াল টু Q ইনটু B। সেখান থেকে এই ডেফিনিশনটা তৈরি করা হচ্ছে। এখানে ওহমস ল আছে, ঠিক আছে। তো ওহমস ল সম্বন্ধে বলো, তোমাকে জানা আছে তো সবার? কেউ একজন বলো, হোয়াট ইজ ওহমস ল? পুরোনোদের মধ্যে বলো কেউ একজন করে। মনে আছে কিনা বলো। Sir, Ohm's law states that any electrical closed circuit current is directly proportional to the voltage and it is ঠিক আছে, inversely proportional to the resistance. কারেন্ট ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ। এবার ব্যাপারটা হচ্ছে এইটা কিন্তু ওহম বাবু বলে যাননি। ওহম বাবু বলে গেছেন এইটা, যে ইকুয়াল টু সিগমা ই। তুমি যদি ওহম বাবুর যে সূত্রটা আছে সেটা যদি গুগলে সার্চ করো, উনি যে ডিভাইস যে সূত্রের জন্য পেটেন্ট পেয়েছিলেন
সেইখানে উনি এই কথাটা বলে গেছেন, যে মানে হচ্ছে কারেন্ট ডেন্সিটি, কারেন্ট পার ইউনিট এরিয়া, সিগমা মানে হচ্ছে কন্ডাক্টিভিটি, মানে 1/রেজিস্টিভিটি 1/ρ, সিগমা মানে হচ্ছে কন্ডাক্টিভিটি আর রো মানে হচ্ছে রেজিস্টিভিটি। ই মানে হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড, E is equal to V/L, এইভাবে লেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি ঘুরিয়ে কি লিখতে পারি, V is equal to ρL/A into I। তাহলে এই ρL/A টা কি আমরা কি লিখি, আর লিখি না? ঠিক আছে, তাহলে দিস ইজ এ ডিরাইভড ফর্ম। আমাদের ওহম বাবু যেটা বলে গেছেন সেইখানে উনি এইটা বলে গেছেন, জে ইজ প্রপোর্শনাল টু সিগমা, জে ইজ প্রপোর্শনাল টু ই। এবং এই প্রপোর্শনালিটি সাইনটা তোলার জন্য তখন আমরা সিগমা তাকে অ্যাড করেছি। সিগমা হচ্ছে আমার কাছে কি বলো, কন্ডাক্টিভিটি। আর রোটা আমার কাছে কি, রেজিস্টিভিটি। ঠিক আছে, তো এইটা হলো আমাদের অ্যাকচুয়াল ডেফিনেশন। এবার এই যে ফর্মটাকে একটা নাম দেওয়া হয়, এটাকে বলা হয়, বলো কার মনে আছে, এটাকে বলা হয় পয়েন্ট ফর্ম অফ ওহমস ল। পয়েন্ট ফর্ম অফ ওহমস ল, দিস ইজ দি পয়েন্ট ফর্ম অফ ওহমস। নেক্সট দেখো, বেশ কিছু ফান্ডামেন্টাল ল নিয়ে ডিসকাশন করছি। প্রথম কথা বলছি অ্যাম্পিয়ারস ল। অ্যাম্পিয়ারস ল কি বলছে? অ্যাম্পিয়ারস ল বলছে যে ধরো একটা ক্লোজড সারফেস আছে, এই সেই ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্ট ফ্লোটা ডিসাইড করবে কতগুলো ফ্লাক্স লাইন্স তার মধ্যে দিয়ে বেরিয়ে আসে, কতগুলো নাম্বার অফ ফ্লাক্স লাইন্স তার মধ্যে দিয়ে বেরোবে। কি বলছে দেখো, এমএমএফ অ্যারাউন্ড, এটাকে আমরা এম্পিয়ার লটাকে আমরা কি লিখি, H is equal to I/2πr, এই ফর্মুলাটা আমরা ইউজ করি। দিস ইজ অ্যাম্পিয়ারস ল। So MMF around a closed path is equal to the current enclosed by the path. একটা ক্লোজড পাথের অ্যারাউন্ডে যে এমএমএফ হবে, ঠিক আছে, এমএমএফ মানে কি I into N, অ্যাম্পিয়ার টার্মস। যে এমএমএফ হবে, the MMF is the work done by moving a unit north pole around the concerned path. এই কনসার্ন পাথের এখান দিয়ে যদি নর্থ পোল পাস করে তাহলে, ঠিক আছে, আর এখান দিয়ে আমার যে কারেন্টটা ফ্লো হবে। ঠিক আছে, MMF around a closed path is equal to the current enclosed by the path. পাথের চারদিকে যত এমএমএফ তৈরি হবে সেটা কারেন্টের উপর ডিপেন্ড করা হবে বা তার সঙ্গে সমান। এটাই হচ্ছে আমাদের কাছে মেন যে ফর্মুলা, অ্যাম্পিয়ার ফর্মুলা, H equal to I/2πr। এবার এখানে বেশ কিছু অবজেক্টিভ কোশ্চেন আছে, বলো ভাই সকল একটা একটা করে অ্যান্সার করো। কি হবে? The dimension of an atom is about, কত এটা অ্যাটমের ডাইমেনশন? কার মনে আছে? What is the dimension of atom? কত হয় গো? ডাইমেনশন অফ অ্যাটম কত হয়? 10 to the power -8 না -10? 10 to the power -10 তোমার ডাইমেনশন চলে যায়। অ্যাকচুয়ালি মিলিমিটার, কি হবে এটা? মিলিমিটার হবে, এটা কি হবে? অ্যামস্ট্রং ইউনিটে হবে। খুব ছোট ডাইমেনশন বলতে অ্যামস্ট্রং ইউনিট। অ্যামস্ট্রং ইউনিট তো ঠিক বলছি তো? দেখতে হবে, এটা ভুলে গেছি। হ্যাঁ, এটা ভুলে গেছি, একবার দেখতে হবে। খুব স্মল ডিস্টেন্স, অ্যামস্ট্রংটাই বলে, অ্যামস্ট্রংই বলে মনে। ভ্যালুটা দেয়া নেই, মানে অফ দ্য অর্ডার অফ দিস সাইজ হচ্ছে if the flow of electric current is in a conductor, it is due to, ইলেকট্রিক কারেন্ট একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে হলে এটা কেন হচ্ছে, কার জন্য হচ্ছে?
ইট ইজ ডিউ টু ইলেকট্রনস অ্যান্ড আয়নস বোথ। কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো ডিউ টু ইলেকট্রনের জন্য হতে পারে অথবা ডিউ টু আয়ন ফ্লো এর জন্য হতে পারে। The electric current is 10⁻⁻10 মিটার খুব সম্ভবত। মিটার হবে না, সরি একটু দেখে নাও তো এটা কি হবে, মিটার হবে না, 10⁻⁻10 মিটার। আমি বললাম না আমার এক মিনিট ঠিক মনে পড়ছে না। নেক্সট এটা বলো। The electric current is the তারপরে one direction. হ্যাঁ Option B হবে। Option B, correct. Movement of 3 electrons predominantly in one direction. Electron movement predominantly একটা নির্দিষ্ট ডাইরেকশনে হবে তখন। In a gas, the flow of current is due to গ্যাসের মধ্যে ফ্লো অফ কারেন্ট কেন হচ্ছে? Due to both Option B. positive ion and negative ions. Drift velocity of an electron is Vd is equal to mu into E. Mu হচ্ছে mobility, E হচ্ছে electric field, Vd হচ্ছে drift velocity। এর আরেকটা ফর্মুলা আছে, I is equal to NEAVD। I টা হচ্ছে কারেন্ট, N টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, E টা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। এটা কি বলো? এরিয়া অফ ক্রস সেকশন। ভিডিটা কি বলো? ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, এই দুটো ফর্মুলা আছে, আরো অনেক ফর্মুলা আছে, বাট এই দুটো ফর্মুলা থেকে পরীক্ষার কোশ্চেন আছে, একটু খেয়াল রাখবে। এর তো অনেক ডেরিভেটিভ আছে, আমি অত ডেরিভেটিভ গেলাম না, জাস্ট এই দুটোই বললাম। ঠিক আছে, তাহলে ড্রিফট ভেলোসিটি অফ এন ইলেকট্রন কি হবে? ভেরি স্মল অ্যাজ কম্পেয়ার টু দ্য স্পিড অফ লাইট। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে যে স্যার যদি ভেরি স্মল হয় এটা কি করে হলো? আমি তো যখনই একদিকে সুইচ অন করলাম সঙ্গে সঙ্গে বাল্বটা জ্বলে গেল। আমি তো জানি যে যখনই আমি এই ব্যাটারিতে এখানে যখনই আমি ইয়েটা দিলাম, এখানে একটা সুইচ আছে, যখন আমি এই সুইচ এসটাকে অন করলাম সঙ্গে সঙ্গে আমার এই সোর্স থেকে যে ইলেকট্রনটা ছিল সেটা লাফাতে 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 এখান দিয়ে হয়ে আবার এখানে চলে যাবে। এটা তো সঙ্গে সঙ্গে হয়ে যাওয়ার কথা, লাইটের স্পিডের সঙ্গে সমান হওয়া উচিত। তাহলে হঠাৎ করে বলছে ইট ইজ স্মল ইন কম্পারিজন টু স্পিড অফ লাইট, ভেরি স্মল বলছে, কেন বলছে? এইভাবেই তো কারেন্ট ফ্লো হয় নাকি? কি বলো উমাশঙ্কর, কৃষ্ণা আর আমাদের তমাল? কারেন্ট ফ্লো এইভাবে হয় না? এখান থেকে ইলেকট্রনটা বেরোলো, এখান দিয়ে এদিক থেকে চলে গেল ইনস্ট্যান্টলি, সুইচ অন করার সঙ্গে সঙ্গে, এরকম হয় তো? হ্যাঁ না স্যার, কারেন্ট যেদিকে ফ্লো হয় ইলেকট্রন তার উল্টো দিকে। হ্যাঁ হ্যাঁ, ও ইলেকট্রন আছে, ইলেকট্রন যেদিক থেকে যেদিকে ফ্লো হয় কারেন্ট উল্টো দিকে। ঠিক ঠিক ঠিক, ইলেকট্রনটা এদিক থেকে এদিকে ফ্লো হয়, কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো হয়। ঠিক ঠিক। আর কিছু? স্যার অ্যাকচুয়ালি তো ওটা ডিউ টু ভাইব্রেশনস হবে এই ইলেকট্রনস গুলো, সেই কারণে। পূর্ণ ছেলে ওই জন্য বলছে, জানতেও পারে, নিজেরাও জানতে পারো, সুবিধা নেই। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের ফ্লো বলতে যেটাকে আমরা বুঝি সেটা তো অ্যাকচুয়ালি ইলেকট্রন ফ্লো নয়, এনার্জি ফ্লো। সেটাকে ইলেকট্রন ফ্লো এর থেকে বড় কথা বলা উচিত এনার্জি ফ্লো এর কথা। মানে ভাবো একটা ট্র্যাম্পোলিন দেখেছো তোমরা? ট্র্যাম্পোলিন যার উপর লোকজন লাফালাফি করে গো,
ধরো ট্র্যাম্পোলিনের উপর তুমি লাফাচ্ছ, ট্র্যাম্পোলিনের উপর তুমি লাফালে তুমি তো নিচ থেকে উপর দিকে অনেকটা দূরত্ব উঠছো, উঠছো কি উঠছো না? ল্যাম্প তোমার ওজনের জন্য অনেকটা লাফাচ্ছ তো, বলো। ট্র্যাম্পোলিনের উপর উঠে তো তুমি লাফালাফি করো, তাহলে তুমি তো অনেকটা লাফাচ্ছ, তাই তো? ট্র্যাম্পোলিনটা কি লাফাচ্ছে? ট্র্যাম্পোলিনটা কি একটু হলেও নিচের দিকে নামছে? বলো। তুমি ধরো ট্র্যাম্পোলিনের উপর ঝাঁপ দিলে, ঝাঁপ দিয়ে নিচ থেকে উপর দিকে উঠলে, সেই সময় ট্র্যাম্পোলিনটা কি একটুখানি হলেও নিচের দিকে নামলো তার অরিজিনাল পজিশন থেকে? না ম্যাম। অবশ্যই নেমেছে। তার কারণ হচ্ছে এরকম লাফাতে 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 একসময় তো ট্র্যাম্পোলিনটা ভেঙে যাবে। ট্র্যাম্পোলিনে ভেঙে যাওয়াটা কি ইন্ডিকেট করছে? ট্র্যাম্পোলিনে ভেঙে যাওয়াটা ইন্ডিকেট করছে তুমি যখন প্রত্যেকবার লাফিয়েছো তার জন্য ট্র্যাম্পোলিনটা খানিকটা কয়েক মাইক্রোমিটার হলেও নিচের দিকে নেমেছে। এইবার তুমি এটাকে এই ইলেকট্রিসিটির সঙ্গে কম্পেয়ার করো, কিরকম বলতো? এই ট্র্যাম্পোলিনের নিচের দিকে নামাটা ইট ইজ দ্য স্পিড অফ ইলেকট্রন, আর আমার উপর দিকে ওঠাটা বা তোমার নিজের দিকে লাফ দেওয়ার পর ওঠাটা এটা হচ্ছে এনার্জির ফ্লোটা। যে এনার্জির ফ্লোটার জন্য কারেন্ট, যে এনার্জির ফ্লোটার জন্য লাইট বাল্বটা জ্বলছে। ইলেকট্রনেরও মুভমেন্ট হচ্ছে, বাট এটা ভেরি নেগলিজিবল, মানে ইলেকট্রন হয়তো কয়েক ন্যানোমিটার বা কয়েক মাইক্রোমিটার মুভ করেছে, ঠিক আছে, কিন্তু এনার্জিটা ট্রান্সফার হয়ে গেছে তার আগে। কিভাবে ট্রান্সফার হয়েছে? ডিউ টু কলিশন। আমি আমার সামনের জনকে ধাক্কা মেরেছি, সে তার সামনের জনকে ধাক্কা মেরেছে, এইভাবে চলছে, ঠিক আছে। যেমন ধরো তুমি টিএমসি পার্টির যদি আজকে মমতা ব্যানার্জি হও, তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি এই 26,000 কেসের পরিবর্তে বলবে ওইটা ওই সিপিএম এর জন্য হয়েছে, ওটা তুমি বিজেপির জন্য হয়েছে। বিজেপি বলবে টিএমসির জন্য হয়েছে, সিপিএম এর জন্য হয়েছে, ওরা টাকা পয়সা খেয়ে করেছে। বিজেপি সিপিএম বলবে যে আমার আমার আমি এখন ইয়েতে নেই, পোস্টে নেই, আমাকে দোষ দিতে চলবে না, ওরা করেছে। মানে একজন আরেকজনের ঘাড়ে খালি কি করবে? এনার্জিটা চাপিয়ে দেবে। পলিটিক্স এর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়? পলিটিক্স এর ক্ষেত্রে একটাই ব্যাপার হয়, সেটা হচ্ছে সময়টা চলে যায়, সময়টা খালি এগিয়ে চলে যায়। মানুষের ডিসিশন মেকিং না থাকার জন্য যেখানে আটকে থাকা সেখানেই আটকে থাকে। ইলেকট্রিসিটির সুবিধাটা কি? এনার্জিটা ট্রান্সফার হয়ে যায়, ওই লাফালাফিতে এনার্জিটা চলে যায়। বুঝতে পারলে কি বললাম? তার মানে ওই একে অন্যকে ধাক্কা না দিলে একটা ইলেকট্রন থেকে অন্য ইলেকট্রনে ট্রান্সফার হবে না এনার্জিটা। সেই রকম ভাবে সে তার সামনে ইলেকট্রনকে এনার্জি ট্রান্সফার করবে, সেই ধাক্কাটা ট্রান্সফার করবে, এইভাবে একটু একটু করতে করতে যখন এইখানে থাকা ইলেকট্রনটার মধ্যে একটু এনার্জি গেল, সে তার পাশেরটাকে দিল, তার পাশেরটাকে দিল, এইভাবে করতে করতে এইখানে থাকা ইলেকট্রনটা তোমার এর মধ্যে শিফট হলো, লোডের মধ্যে শিফট হলো, এবং লোডের মধ্যে শিফট হওয়ার জন্য পাওয়ার ফ্লো হলো। তার মানে ইট ইজ দ্য এনার্জি দ্যাট ইজ ফ্লোয়িং, ঠিক আছে। ইলেকট্রনটা মুভ করছে কিন্তু এই ট্র্যাম্পোলিনের নিচের দিকে নামার মতো খুব অল্প পরিমাণে। উদাহরণটা বুঝতে পারলে কি বললাম? দেখো তো ভাই, যখন এরকম পরে একটা অঙ্ক আছে, সেই পরে অঙ্কটা এরকম একটা দেওয়া আছে, এরকম একটা ডিস্টেন্স আছে, ওই 10 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। বলছে এই 10 কিলোমিটার ডিস্টেন্সে একটা তুমি যদি এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দাও, এইখানকার ইলেকট্রনটাকে এই 10 কিলোমিটার কভার করতে কত সময় লাগে? হ্যাঁ, ওই 4 বছর মতন অ্যান্সার ছিল। না না না, 437 বছর। ও 4 বছর নয়, 437 বছর। মানে এই পার্টিকুলার ইলেকট্রনটা, এই পার্টিকুলার ইলেকট্রনটা, হ্যাঁ 437 বছর, এই পার্টিকুলার ইলেকট্রনটার যেখানে তুমি এনার্জিটা দিলে সেইটার এই এন্ডে পৌঁছতে 10 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে 437 ইয়ার্স ইট উইল টেক। এখানে আসে কোনটা হবে? বলো কোনটা হবে? What is the correct form of Ohm's law? অপশন ডি। অপশন ডিটা তে ডেরিভেটিভ, বোথ এ আর সি করেছে। কারেক্ট ফর্ম বলতে গেলে আই প্রমোশন টু বিটা বলাই বলে। পয়েন্ট ফর্ম অফ ওহমস ল তাহলে কি হলো?
J equals Y. to sigma E, option C. B. Option C. As per Ohm's law, the dependent parameter is dependent মানে হচ্ছে কে পরিবর্তন হবে আর কে পরিবর্তন হবে না তার উপরে। ডিপেন্ডেন্ট প্যারামিটার হচ্ছে তুমি। ধরো তুমি আজকে তোমার বাবার বাড়িতে রয়েছে, বাবার পয়সা খাওয়া দাওয়া করছো, তাহলে তুমি হয়ে গেলে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কে তোমার বাবা মা, কারণ সে তোমাকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে পারছে। তাহলে ডিপেন্ডেন্ট কোনটা? তোমার বাড়িতে 240 ভোল্টের সাপ্লাই আছে, তুমি সেই সাপ্লাইতে একবার এলইডি বাল্ব জ্বালাও, একবার এসি চালাও, একবার তুমি ফ্রিজ চালাচ্ছ, একবার তুমি ধরো মাইক্রোওয়েভ চালাচ্ছ তো। তাহলে এর মধ্যে কোন দুটো প্যারামিটার আছে যেগুলো আমার জানা আছে, আর কোন একটা প্যারামিটার আছে যেটা আমার জানা নেই? যেটা জানা আছে যে প্যারামিটারটা, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট প্যারামিটার, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। যেমন এখানে সাপ্লাই ভোল্টেজটা আমার জানা আছে। আর ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার কোন, আর ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার কোনগুলো যেটা আমার জানা নেই, বার করতে। কারেন্টটা জানি। Current is also called as the dependent parameter. Ohm's law কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? কার্বন রেজিস্ট্যান্স। এই কোশ্চেনটা বলো। Two wires A and B have the same material and length of L1 by L1 and 2L, L and 2L, have the radius of R and 2R. What is the ratio of the specific resistances? 1:1. 1:1 একটা অ্যান্সার আসছে। আর কেউ? আর কেউ? Obviously 1:1। তার কারণ হচ্ছে দেখো বলেছে the ratio of the specific resistance, যেখানে সেম মেটেরিয়াল আছে, তাহলে সেম মেটেরিয়ালের ক্ষেত্রে কি হয়? আরে সেম মেটেরিয়ালের ক্ষেত্রে রো সেম হবে না? তাহলে রো যদি সেম মেটেরিয়ালের ক্ষেত্রে তো সেম হয়, অবভিয়াসলি দুটো রেশিও করলে 1:1 হবে। তাহলে এইখানে আমরা এই ক্লাসে এই অবধি পড়লাম ফার্স্ট পার্ট, ক্লাস 1। এর পরের দিন ক্লাস 2 করবো। এরপরে আরো 10টা, এরপরে আরো 20টা কোশ্চেন আছে, তোমরা পড়ার চেষ্টা করবে। আমি আর একটা নতুন কোশ্চেন সেট দেবো, সেই কোশ্চেন সেটটাও পড়ার চেষ্টা করবো। এটা পার্ট 1 এর প্র্যাকটিস, ঠিক আছে? পার্ট 1 মানে আমরা জাস্ট সার্কিট ভ্যারিয়েবল গুলো সম্বন্ধে জানলাম। সার্কিট যে প্যারামিটার গুলো যেগুলো আছে, যে কম্পোনেন্ট গুলো, এলিমেন্ট যেগুলো আছে, রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, সেগুলো সম্বন্ধে আমরা পরে দিন। এরপরে যে 20টা অঙ্ক আছে, যদি করতে গিয়ে আটকায় তোমরা জানাবে, আমি সলিউশন দিয়ে দেবো। অ্যান্সার কি তো এখানেই রয়েছে, অ্যান্সার কিটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। 1 থেকে 42। তাহলে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? আমাদের রেকর্ডিংটা এখানেই শেষ করলাম।